ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়, যেটা কাতার বিশ্বকাপে দেখেছি। আমেরিকা সেটা বানিয়েছে 34,000 ধারণ ক্ষমতা যে ক্রিকেট স্টেডিয়াম, যেখানে $2,000 দিয়েও ভারত পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে না, যেখানে বাংলাদেশ ভারতের প্রথম এই প্রস্তুতি ম্যাচ আগামী 1 তারিখে হবে, যে স্টেডিয়ামে 8টা ম্যাচ করার অনুষ্ঠান করার জন্য শুধুমাত্র একটা স্টেডিয়াম করা। আসেন যাই। হচ্ছে যে আমরা নিউ ইয়র্ক থেকে আসলাম, 50 মিনিটের মতো লাগলো। এই 50 মিনিট টাইমে এখানে আসতে আসতে একটু বাইরে পার্কের মধ্যে স্টেডিয়ামটা, যেখানে যে জায়গাটা করা সেটা আটলান্টিকের পাড়েও বলা যায়, তাই না? বেশি দূরে না, মানে সমুদ্র এখান থেকে খুব বেশি দূরে না। এরা যদিও ক্রিকেট নেশন না, কিন্তু এরা ক্রিকেটটাকে ব্র্যান্ডিং করার জন্য যতটুকু আয়োজন, আমার কাছে খারাপ লাগে না, যতটুকু আয়োজন এখান দিয়ে সবাই এনসি করবে। এই স্টেডিয়ামের যে ধারণ ক্ষমতা, আমি বলবো যে আমাদের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে যেটা আছে সেইটার চাইতে বেশি। মানে সেখানে বোধহয় 25 না 26,000 ক্যাপাসিটি আছে, এখানে 34,000। সো এখানে তারপরও টিকিট পাওয়া যায়নি। অনেক বাঙালি আমাদেরকে বলছে যে ভাই টিকিট অ্যারেঞ্জ করে দেওয়া যায় কিনা। টিকিট অ্যারেঞ্জ করে দেওয়ার তো সুযোগ আমাদের হাতে নাই। এখানে $70 ছিল শুরুতে, সেই টিকিট $200 দিয়ে পাওয়া যাচ্ছে না। সেই মানে বাংলাদেশ ম্যাচ $200-300 দিয়ে পাওয়া যাচ্ছে না। সো আমার এই ভিডিও দেখার পর কেউ যদি টিকিট সেল করতে চান জানাইয়েন, কারণ এক গ্রুপ আছে টিকিট পাচ্ছে না, আর এক গ্রুপ আছে যে ভাই সময় নাই। সিরিয়াসলি বলতেছি, যদি কেউ পান আমাদেরকে জানাইয়েন। ঠিক আছে, এইটা কিন্তু এখনো চলতেছে। এইটা ফুল অফ স্ট্রাকচার হচ্ছে যে স্টিল এবং অ্যালুমিনিয়াম, এই দুইটার মিক্স করে টোটাল স্টেডিয়ামটা বানানো। আমরা বাইরে থেকে দেখাচ্ছি, ভেতর থেকে দেখি কোন ফুটেজ পাইলে আপনাদেরকে দেখাবো এখানে। তো এইটা বানাইতে তারা সময় নিছে 5 মাস মাত্র। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, আজকে মাত্র মানে জুনের আগে, এখনো একটু কাজ দিকে চালাচ্ছে। এই জায়গাটার যে ফিল্ডটা তৈরি করা হয়েছে, যে পিচটা তৈরি করা হয়েছে অ্যাডিলেড থেকে আনা, অস্ট্রেলিয়া থেকে, সেটা জাহাজে করে আনা হয়েছে হচ্ছে আপনার ফ্লোরিডাতে, সেখান থেকে আবার ট্রাকে করে এখানে আনা হয়েছে। সে সব মিলায় প্রস্তুতি নিয়েছে মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখা যাক তারা ক্রিকেটকে কি দেখায়। এবারের ওয়ার্ল্ড কাপের যারা স্পন্সর, এই যে দেখা যাচ্ছে কমার্শিয়াল পার্টনার্স, এমিরেটস, আরামকো, ডিপি ওয়ার্ল্ড, কোকা কোলা, ইন্ডাসল্যান্ড ব্যাংক, রয়্যাল স্টাগ। এই যে রয়্যাল স্টাগ বলে, ইন্ডাসল্যান্ড ব্যাংক বলেন, তারপরে হচ্ছে ফ্যান ফ্রিজের খবর আমি জানি না, প্রাইম ভিডিও তো ইন্ডিয়ানদের না, কিন্তু স্টার স্পোর্টস, তারপরে স্কাই স্পোর্টস, তারপরে ESPN, ইন্ডিয়ান ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান। এবং ইন্ডিয়াতে যেহেতু ওদের বাজারটা ধরাই হচ্ছে আইসিসির অন্যতম বড় ইনকাম আসলে এই জায়গা থেকে আসে, এই স্পন্সরদের কাছ থেকে আসে। এই জায়গা থেকে তারা আইসিসির এই আয়োজন, তাদের একটা বড় রকমের প্ল্যান হচ্ছে যে আমেরিকার বাজারকে ধরা। ক্রিকেটটাকে যদি এইখানে পপুলার বানানো যায়, তাইলে পৃথিবীর কাছে মানে গ্রহণযোগ্যতা, ক্রিকেটের যে গ্রহণযোগ্যতা, ক্রিকেটের যে সাফল্য, সেটা ছড়াই দেওয়া কোনো ব্যাপার না। তো সেই জায়গা থেকে সমস্ত রকমের প্রস্তুতি তারা নিয়েছে। এখন বাকিটা হলো সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত অনুষ্ঠান কি করে। আমি একদম শুরুতে বলে রাখি যে সিরিজের ক্ষেত্রে যে ধারাভাষ্যকার আপনারা, যাদের ভয়েস আপনারা শুনছেন, আমার কাছে চরম বিরক্তিকর মনে হয়েছে। যে ক্যামেরার কাজ দেখছেন, আমার কাছে চরম খ্যাত মনে হয়েছে। আমি আরো 20 বছর আগে চলে গেছি, 30 বছর আগে চলে গেছি। আমার কাছে যেই রিপ্লে সিস্টেমটা দেখানো হয়েছে, যে স্কোরিং যে ইয়েগুলা, প্লেট গুলো দেখানো হয়েছে, গ্রাফিক্স এর কাজগুলো খুবই বাজে রকমের হয়েছে, খুবই নিম্নমানের হয়েছে। তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপের যেই প্রোডাকশনটা দেখবেন, সেটা ওই টাইপের না। সেটা একদম যে 200 জন ধারাভাষ্যকার এখানে আসতেছে, তার মধ্যে একমাত্র আমাদের বাংলাদেশি আতাহার আলী খান আছেন, তারপরে যারা আম্পায়ার আছেন সেখানেও আমাদের বাংলাদেশিরা আছেন। তো একদম ওয়ার্ল্ড কাপ যেভাবে হওয়া দরকার সমস্ত কিছু আয়োজনে আছে। বাকিটা হচ্ছে সময়ের ব্যাপার, যে আলটিমেটলি তাদেরকে কত মার্কস দেন সেটা দেখা যাবে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি।